আচ্ছা, এখন আমরা যেটা দেখব, মোটামুটি আমরা টি-বিম সম্বন্ধে একটা ধারণা পেলাম। এখন টি-বিমের একটা ডিজাইন দেখব WSD মেথডে। WSD মেথডে টি-বিম কীভাবে ডিজাইন করা যায়, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল নাম্বার 1-এ যেটা বলা আছে যে ইউজ দ্য WSD method to design the simply supported T-beam loaded as shown below in addition to its self-weight if it is part of a beam system carrying a 4-inch thick slab with floor finish of 30 psf, random wall of 80 psf and live load of 40 psf, a transverse distance 10 feet center to center apart. Given FC prime equals to 3 ksi, FC equals to 1.35 ksi এবং fs equals to 20 ksi. আচ্ছা, আমি যদি একটু এটাকে এক্সপ্লেন করি, এখানে বলা হয়েছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সেটা আমাদের ডিজাইন করতে হবে এই যে বিমের যে সেলফ ওয়েট আছে সেই সেলফ ওয়েট সহ। এখানে স্ল্যাবের থিকনেস বলা আছে 4 ইঞ্চি থিক স্ল্যাব হবে, যে স্ল্যাবের মধ্যে ফ্লোর ফিনিশ বলা আছে 30 psf, র্যান্ডম ওয়াল বলা আছে 80 psf এবং যে স্ল্যাবের যে লাইভ লোড হবে সেটা বলা আছে 40 psf এবং ট্রান্সভার্স ডিরেকশন অর্থাৎ পাশাপাশি একটা বিম থেকে আরেকটা বিমের যে দূরত্ব সেটা বলা আছে 10 ফিট সেন্টার টু সেন্টার বিম আছে। তো এই যে বিম সিস্টেম, সেই বিম সিস্টেমের একটা টি-বিম ডিজাইন করতে হবে আমাদের। এখানে ম্যাটেরিয়াল যে প্রপার্টি সেগুলো বলা আছে এফসি প্রাইম ইকুয়ালস টু 3 ksi, এফসি ইকুয়ালস টু 1.35 ksi এবং এফএস ইকুয়ালস টু 20 ksi বলা আছে। হ্যাঁ, তো এটা মোটামুটি এরকম একটা বিম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা বিম দেওয়া আছে 20 ফিট স্প্যান লেন্থের একটা বিম, যার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেটাকে আমরা যে ইনিশিয়াল লোড সেটাকে আমরা বলতেছি W0। এবং আমাদের যে টি বিম হবে সেই টি বিমটা দেখতে অনেকটা এরকম হবে। এখানে 4 ইঞ্চি থিক একটা স্ল্যাব আছে এবং আমরা টি বিমের যেহেতু এটার সেলফ ওয়েট আমাদেরকে ধরে নিতে হবে, এই জন্য আমরা টি বিমের একটা ইনিশিয়াল সেকশন ধরে নিচ্ছি। এখানে টিবিমের ইনিশিয়াল সেকশন ধরে নিচ্ছি, যেখানে টিবিমের হাইট আছে 20 ইঞ্চি এবং এই যে টিবিমের যে ওয়েভ হবে সেটাকে আমরা ধরে নিয়েছি 10 ইঞ্চি। হ্যাঁ, তো মোটামুটি এখানে হয়তো আমার মনে হয় যে একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে যে হাইটটা আমরা কীভাবে ধরলাম। এখানে হাইটটা আমি যেহেতু আমাদের স্প্যান লেন্থ দেওয়া আছে 20 ফিট, সেই হিসেবে আমি আমাদের যে টিবিমের হাইট সেটাকে ধরলাম 20 ইঞ্চি এবং স্ল্যাব থিকনেস আমাদের বলা আছে 4 ইঞ্চি, আর যে ওয়েভ বিমের যে ওয়েভ হবে টিবিমের যে ওয়েভ সেটা আমি ধরে নিচ্ছি 10 ইঞ্চি। এবং এটা আমাদের ইনিশিয়াল একটা সেকশন ধরে নিতে হচ্ছে, কারণ আমাদের বিমের যে সেলফ ওয়েট আছে সেটা আমাদের কনসিডার করতে হবে। তাই তো এরপরে যদি আমাদের সেকশন ধরা যদি ঠিক না হয় তাহলে সেটা আমাদের রিভাইজ করতে হবে, বাট আশা করছি যে আমাদের সেকশন ধরা হয়তো ঠিক থাকবে, সেটা আমরা চেক করে দেখব অবশ্যই। আচ্ছা, তাহলে যদি আমরা সলিউশনে আসি, সলিউশনে এখানে বলা আছে এফসি প্রাইম ইকুয়ালস টু 3 ksi অর 3000 psi হলে পরে n সমান আমরা বলতে পারি 9। এফসি বলা আছে 1.35 ksi এবং এফএস বলা আছে 20 ksi, তাহলে সেখান থেকে আমরা আর সমান বলতে পারি এফএস বাই এফসি ইকুয়ালস টু এফএস এবং এফসির মান যদি বসাই তাহলে আর সমান আমরা পাই 14.81। এখানে বিমের যে ডাইমেনশন বলা আছে বি ইকুয়ালস টু 10 ইঞ্চ, এইচ ইকুয়ালস টু 20 ইঞ্চ, তাহলে আমরা পরে এখান থেকে যে লোড পাই সেটা হচ্ছে স্ল্যাবের উপরে যে লোড হবে, স্ল্যাবের থিকনেস বলা আছে 4 ইঞ্চি, তাহলে 4/12 ইন্টু 150 করতে পারি আমরা। 150 হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট, প্লাস আমাদের ফ্লোর ফিনিশ বলা আছে 30 psf, র্যান্ডম ওয়াল বলা আছে 80 psf এবং এখানে আমাদের 40 psf বলা ছিল, লাইভ লোড যেটা সেটা 40 psf বলা আছে। তাতে করে টোটাল আমাদের এখানে আসতেছে 200 psf, এটা স্ল্যাবের উপরে এই লোডটা আসতেছে, বা এটাকে যদি আমরা KSF এ নেই তাহলে আমাদের আসতেছে 0.20 KSF। আপনি 5 মিনিট পরে আসেন।
তাহলে আমরা যদি এটাকে কিপে নেই তাহলে এটা আসতেছে 0.20 KSF। তার এটাকে এখন যদি যেহেতু আমাদের পাশাপাশি বিম রয়েছে 10 ফিট সেন্টার টু সেন্টার, তাহলে পরে এই যে স্ল্যাবের যে লোডটা আছে সেই লোডটাকে আমাদের যেহেতু স্ল্যাবের লোড পাশাপাশি বিম থাকলে দুইটা বিম থাকলে দুই দিকে ভাগ হয়ে যাবে, সেজন্য এই লোডটা কিভাবে ভাগ হবে সেটা আমাদের বা কতটুকু লোড বিমের উপর যাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে এটা আমরা বলতে পারি সুপার ইম্পোজ লোড, দ্য সুপার ইম্পোজ লোড পার ফিট ইজ W0। হ্যাঁ, তাহলে এটা আসতেছে আমাদের W0 সমান আসতেছে 0.20 ইন্টু 10। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2 কিপ পার ফিট। হ্যাঁ, যে বিমের উপর যে লোডটা হবে অর্থাৎ স্ল্যাবের যে লোডটা বিমের উপর যাবে সেটাকে আমরা বের করে নিলাম। টোটাল যে স্প্যান একটা বিম থেকে আরেকটা বিমের যে দূরত্ব আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিমের উপর লোড আসতেছে 2 কিপ পার ফিট। এখন বিমের যে সেলফ ওয়েট আছে সেটা বের করবো। বিমের ইনিশিয়াল ডাইমেনশন দেওয়া ছিল 10 × 20, সেটাকে 12/12 দিয়ে ভাগ করলাম এবং কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলাম ইন্টু 0.15, তাহলে বিমের সেলফ ওয়েট পাচ্ছি 0.208 কেপ পার ফিট। এবং বিমের যে সুপার ইম্পোজ লোড আছে তার সাথে যদি যোগ করি তাহলে টোটাল লোড বের হবে। টোটাল লোডকে আমরা বলতে পারি W সমান পাচ্ছি আমরা 2 + 0.208 হুইচ ইজ 2.208 কিপ পার ফিট। তাহলে টোটাল লোড পেয়ে গেলে, যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, এখান থেকে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে পারি। ম্যাক্সিমাম মোমেন্ট Mmax সমান হবে WL²/8। W আমরা পেলাম 2.208। লেন্থ আমরা জানি বিমের স্প্যান লেন্থ হচ্ছে 20 ফিট, তাহলে 20² ডিভাইডেড বাই 8 করলে আমাদের মোমেন্ট আসতেছে 110.4 কিপ ফিট। আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে যে এফেক্টিভ বি ইফেক্ট বা ফ্লেঞ্জ উইথ বের করতে হবে, অর্থাৎ বিমের যে পার্টটা স্ল্যাবের মধ্যে আছে তার লেন্থ, তার ইফেক্টিভ লেন্থটা আমাদের বের করতে হবে, যেটাকে আমরা বলছি বি ইফেক্ট। তাহলে বি ইফেক্ট হবে তিনটা কন্ডিশনের মধ্যে যেটা মিনিমাম সেটা, এবং কন্ডিশন তিনটা হচ্ছে আমাদের L/4 অর্থাৎ স্প্যান লেন্থ বাই 4। তাহলে স্প্যান লেন্থ আমাদের এখানে আছে 20, তাহলে 20 ডিভাইডেড বাই 4, এখানে 20 যেহেতু ফিটে আছে তাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের এখানে আসতেছে 60 ইঞ্চ। এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন। এরপরে সেকেন্ড কন্ডিশন যেটা ছিল 16T + BW। তাহলে যেটা হয় যে 16 × T হলো আমাদের থিকনেস আছে স্ল্যাবের 4 ইঞ্চ প্লাস BW আমাদের আছে বিমের যে ওয়েব তার যে উইথ সেটা বলা আছে 10 ইঞ্চ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 74 ইঞ্চ। অথবা আমাদের যে থার্ড কন্ডিশন বলা আছে একটা বিম থেকে আরেকটা বিমের যে দূরত্ব সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বলা আছে 10 ফিট, তাহলে ফিটকে ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে আসতেছে 120 ইঞ্চ। এবং আমরা দেখতে পাচ্ছি এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 60 ইঞ্চ। তাহলে আমরা এই বে ইফেক্টিভ হবে আমাদের তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট 60 ইঞ্চ সেটা, তাহলে আমাদের বি ইফেক্টিভ পেয়ে যাচ্ছে আমরা 60 ইঞ্চ। এই বি ইফেক্টটা পেয়ে গেলে আমাদের এরপরে যেটা হবে আমাদের স্টিল ক্যালকুলেট করতে পারবো। এরপরে আমরা ধরে নিচ্ছি যে অ্যাজিউমিং 2 লেয়ার্স অফ বটম স্টিল, অর্থাৎ বিমের ওয়েভে যে স্টিলটা হবে সেটা ধরে নিচ্ছি 2 লেয়ার অফ বটম স্টিল। তাহলে আমাদের ডি যেটা হবে ইফেক্টিভ ডেপথ যেটা হবে সেটা হবে বিমের টপ থেকে আমাদের যে কাভার সেটা বাদ দিতে হবে। এখানে বিমের টপ বলতে আসলে আমরা যেটা বোঝাবো, যেহেতু টি বিম, এখানে স্ল্যাবের যে অংশটুকু বিমের মধ্যে ঢুকে গিয়েছে সেটা আমাদের ধরতে হবে, অর্থাৎ স্ল্যাবের যে 4 ইঞ্চি বিমের মধ্যে ঢুকে গেল সেটাকে আমাদের এখানে কনসিডার করতে হবে। তো এই টি বিমের ক্ষেত্রে আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টি বিমের হাইট হয়ে যাচ্ছে 20 + 4 24, এবং 2 লেয়ার বটম স্টিলের জন্য আমরা কাভার বাদ দিলাম 4 ইঞ্চ। তাহলে 4 ইঞ্চি 24 থেকে যদি 4 ইঞ্চ বাদ দিই তাহলে আমাদের এফেক্টিভ ডেপথ ডি সমান পাচ্ছি আমরা 20 ইঞ্চ। এখানে আমি একটা বিষয় একটু এক্সপ্লেন করতে চাচ্ছি যে টি বিমের যে সুবিধাটা আমরা পাচ্ছি, যে আমরা যদিও এখানে বিমের সেকশনটা ইনিশিয়াল সেকশনটা ধরেছিলাম 20 ইঞ্চ, কিন্তু যেহেতু বিমের কিছুটা অংশ স্ল্যাবের মধ্যে
ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে বিমের যে হাইট আছে বিমের হাইটটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বিমের হাইট বেড়ে গেলে যেটা হয় যে বিমের লোড কন্ট্রিবিউশন বা স্ট্রেস কন্ট্রিবিউশন বেটার হয়। হ্যাঁ, তো এই টি বিমে আমরা সেই সুবিধাটা পাচ্ছি। যদিও আমি এখানে 20 ইঞ্চি ধরেছিলাম হাইট, কিন্তু এখানে আমি হাইট পেয়ে যাচ্ছি 24 ইঞ্চ বা 24 ইঞ্চি পেয়ে যাচ্ছে, এবং 2 লেয়ার বটমের জন্য বটম স্টিলের জন্য আমি 4 ইঞ্চি বাদ দিলাম। সেক্ষেত্রে আমাদের এফেক্টিভ ডেপথও কিন্তু আমরা বেশি পেয়ে গেলাম। এফেক্টিভ ডেপথ পেলাম আমরা 20 ইঞ্চ। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ স্টিল বের করতে পারি, যেটাকে আমরা বলতেছি AS equals to MS divided by FS into D minus T/2। এখানে MS যেটা হবে ম্যাক্সিমাম মোমেন্ট 110.4, FS এর মান দেওয়া আছে 20 KSI, ডি পেলাম আমরা 20 মাইনাস T/4 করলে 4/2 হয়। এখানে মোমেন্ট যেহেতু কি ফিটে আছে সেখানে আমরা ইঞ্চিতে নেওয়ার জন্য এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের AS অ্যাপ্রক্সিমেট আসতেছে 3.68 ইঞ্চি স্কোয়ার। 3.68 ইঞ্চি স্কোয়ার। এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ স্টিল, যেটা একটু কনজারভেটিভ এস্টিমেট, অর্থাৎ একটু বাড়িয়ে ধরা হয়েছে আর কি। যাই হোক, আমরা এক্স্যাক্ট স্টিল অ্যামাউন্টটা কত আসবে এখন বের করব। স্টিল রেশিও যদি আমরা বের করি, স্টিল রেশিও রো এস সমান আমরা জানি AS বাই বি ইফেক্টিভ ইন্টু ডি। তাহলে এখানে আমরা AS পেলাম 3.68, বি ইফেক্টিভ আমরা পেলাম 60 ইঞ্চ এবং ডি আমরা জানি 20 ইঞ্চ। তাহলে এখান থেকে স্টিল রেশিও রো এস সমান আমরা পাই 0.00306। হ্যাঁ, এরপরে আমরা আমাদের এই টার্মগুলো লাগবে, জন্য আমাদের বের করতে হবে n ইন্টু রো এস করতে পারি। n আমরা জানি 9 এবং রো এস 0.00306 করলে আমরা n ইন্টু রো এস সমান পাই 0.0276। এরপরে আমাদের কে ক্যালকুলেট করতে হবে। কে সমান আমরা পাই কে সমান আমাদের যে ফর্মুলা সেটা বলা আছে n ইন্টু রো এস প্লাস T/D হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই n ইন্টু রো এস প্লাস T/D। তো এখানে আমরা সবগুলো প্যারামিটার আমরা জানি, সবগুলো প্যারামিটার বা সবগুলো টার্মের মান আমরা জানি। এই মানগুলো যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে আমরা কে সমান পাই 0.209। অর্থাৎ এই কেটা আমাদের বের করতে হবে যে আমরা যে বিমটা ডিজাইন করছি এটা কি রেক্টেঙ্গুলার বিম হবে না টি বিম হবে, সেটা জাস্টিফাই করার জন্য আসলে আমাদের এই কেটা বের করতে হচ্ছে। তো আমরা এই পরের পার্টটাতে দেখি। পরের পার্টে আমাদের বের করতে হবে কেডি। তাহলে আমরা ডি জানি 20 এবং কে পেলাম 0.209। তাহলে এই দুইটা আমাকে মাল্টিপ্লাই করলে আমাদের কেডি সমান আসতেছে 4.18 ইঞ্চ। 4.18 ইঞ্চ। তাহলে 4.18 ইঞ্চ ইজ গ্রেটার দেন 4 ইঞ্চ। তাহলে আমাদের যে স্ল্যাবের যে থিকনেস সেখান থেকে আমাদের কেডির মান একটু বেশি পেলাম। তো কেডির মান বেশি পাওয়ার ফলেই আমরা বলতে পারছি যে আমাদের যে বিমটা ডিজাইন করবো এটা আসলে টি বিম হবে, অর্থাৎ স্ল্যাবের যে থিকনেস সেই থিকনেস থেকে কেডির যে মান সেটা বেশি আসাতে এই বিমটাকে আসলে আমাদের টি বিম হিসেবে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এরপরে দ্য ডিস্টেন্স অফ দ্য রেজাল্টেন্ট অফ কম্প্রেশন ফ্রম দ্য আপার ফেস অফ দ্য বিম ইজ জেড। আমাদের জেড বের করতে হবে। জেড মানে হচ্ছে দ্য ডিস্টেন্স অফ দ্য রেজাল্টেন্ট অফ কম্প্রেশন ফ্রম দ্য আপার ফেস অফ দ্য বিম, অর্থাৎ স্ল্যাবের উপর থেকে, কারণ যেহেতু বিমের আপার ফেসটা হচ্ছে আসলে স্ল্যাবের আপার ফেস, তাহলে স্ল্যাবের আপার ফেস থেকে কম্প্রেশনের যে রেজাল্টেন্ট তার যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি জেড। জেড সমানে যে ফর্মুলাটা এখানে বলা আছে 3kd মাইনাস 2t ডিভাইডেড বাই 2kd মাইনাস t ইন্টু t/3। তাহলে এই টার্মগুলো যদি আমরা বসাই এখান থেকে আমরা জেড সমান পাই 1.39 ইঞ্চ। এখানে এরপরে যেটা করতে হবে দ্য মোমেন্ট আর্ম অফ দ্য কাপল। এখানে একটা মোমেন্ট আর্ম হবে একটা, কারণ এই যে স্ল্যাব এবং বিম এই দুইটার মধ্যে একটা কম্প্রেশন রেজাল্টেন্ট আছে এবং একটা টেনশন
রেজাল্টেন্ট আছে। এই যে কম্প্রেশন রেজাল্টেন্ট সি এবং টেনশন রেজাল্টেন্ট টি, এই দুইটার মধ্যে একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের মধ্যে একটা মোমেন্ট আর্ম ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলে থাকি জেডি। হ্যাঁ, তো জেডি সমান সমান হবে ডি মাইনাস জেড। ডি আমরা জানি 20 এবং জেড আমরা পেলাম 1.39, তাহলে মোমেন্ট আর্ম বা জেডি সমান সমান আমরা পাই 18.61 ইঞ্চ। এবং এখান থেকে আমরা এরিয়া অফ স্টিলও বের করতে পারি। এরিয়া অফ স্টিল এস সমান সমান হবে এম ডিভাইডেড বাই এফএস জেডি। তাহলে এম আমরা জানি 110.4, এফএস আমরা জানি 20 এবং জেডি আমরা পেলাম 18.61। যেহেতু মোমেন্ট কি ফিটে আছে, এখানে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের এরিয়া অফ স্টিল পেলাম আমরা 3.56 ইঞ্চ স্কোয়ার। অর্থাৎ আমরা আগেও কিন্তু একটা এরিয়া অফ স্টিল বের করেছিলাম, যেটা আমি বলেছিলাম যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ স্টিল, বা যেটাকে একটু কনজারভেটিভ ওয়েতে ক্যালকুলেট করা হয়েছিল, কনজারভেটিভ বা রক্ষণাত্মকভাবে ক্যালকুলেট করা হয়েছিল, যার কারণে কিন্তু সেখানে আমরা দেখেছি এরিয়া অফ স্টিল একটু বেশি ছিল, 3.68 ছিল। এখন আমরা যেই স্টিলটা বের করলাম এটা হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট অফ স্টিল, যেটা আমরা দেখতে পাচ্ছি 3.56 ইঞ্চ স্কোয়ার। এখানে আমরা যেটা করতে পারি যে নাম্বার 7 বার দিতে পারি আমরা। 6টা নাম্বার 7 বার দিলে 2 লেয়ারে দিলেই আমাদের যে রিকোয়ার্ড স্টিল আছে সেটা কভার করছে। তাহলে আমরা বলতে পারি ইউজ 6 নাম্বার 7 বারস ইন 2 লেয়ার্স। নাম্বার 7 বার দিব, 6টা নাম্বার 7 বার দিলেই হয়ে যায়। 6টা নাম্বার 7 বারের এরিয়া হচ্ছে 0.6, নাম্বার 7 বার এরিয়া হচ্ছে 0.6 ইঞ্চ স্কোয়ার। তাহলে 6টা যদি নাম্বার 7 বার দিই তাহলে আমাদের যে রিকোয়ার্ড স্টিল আছে সেটা কভার করে 2 লেয়ারে দিলে। হ্যাঁ, তো এভাবে আমরা টি-বিম ডিজাইন করতে পারি। তো এখানে এরপরে দেখা আছে কংক্রিটের যে স্ট্রেস ক্যালকুলেট করে, যে কংক্রিট স্ট্রেস যেটা আমরা ধরে অ্যালাউয়েবল কংক্রিট স্ট্রেস যেটা এফসির মান দেওয়া আছে সেটা আমরা এই যে ডিজাইন করলাম সেই ডিজাইন অনুযায়ী ঠিক থাকবে কিনা বা স্ট্রেস অ্যালাউ করতে পারবে কিনা। এফসির মান বের করা হয়েছে, এফসির মান বের করার ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এস ইন্টু এফএস ডিভাইডেড বাই 1 মাইনাস টি ডিভাইডেড বাই 2 কেডি ইন্টু বি ইফেক্টিভ ইন্টু টি। এটা করলে পরে সবগুলো টার্ম বসিয়ে যদি আমরা এখানে হিসেব করি তাহলে আমাদের এফসি সমান সমান আসতেছে 0.57 কেএসআই এবং আমাদের এফসির মান যেটা দেয়া আছে এখানে অ্যালাউয়েবল স্ট্রেস 1.35 কেএসআই, তার চেয়ে এখানে অনেক ছোট আসতেছে। অর্থাৎ আমরা যে বিম ডিজাইন করলাম তার কারণে আমাদের যে কংক্রিটের যে স্ট্রেস আসবে সেটা হবে 0.57 কেএসআই এবং আমাদের কংক্রিট অ্যালাউ করতে পারবে 1.35 কেএসআই, যার ফলে যে স্ট্রেস আসবে সেটা আমাদের অ্যালাউয়েবল লিমিটের চেয়ে অনেক নিচে আছে, সুতরাং কোনো অসুবিধা নেই, ডিজাইন ঠিক আছে। তো মোটামুটি যাই হোক, এটা ছিল আমাদের টি-বিম ডিজাইন ডাব্লিউএসডি মেথডে। এইভাবে আমরা দেখলাম কীভাবে টি-বিম ডিজাইন করতে হয়। তো এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত আমাদের যদি সেলফ ওয়েট সহ ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের ইনিশিয়াল একটা সেকশন ধরতে হবে। এরপরে বিমের ইফেক্টিভ উইথ বের করতে হবে 3টা কন্ডিশনের মধ্য দিয়ে। এরপর আমরা যেটা করতে পারবো মুভমেন্ট ক্যালকুলেট করতে পারবো, টোটাল লোড ক্যালকুলেট করার মধ্য দিয়ে। এরপরে যেটা আছে আমাদের যে বিমের ইফেক্টিভ ওয়েট বের করব। বিমের ইফেক্টিভ ওয়েট বের করার পরে আমরা একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ স্টিল বের করতে হবে এবং আমাদেরকে যে বিমটা আমরা ডিজাইন করব সেটা টি বিম হবে কি না সেটা নিশ্চিত করতে হবে কেডি ক্যালকুলেট করার মধ্য দিয়ে। যদি টি বিম হয় তারপরে আমাদের যে মোমেন্টাম হবে টেনশন এবং কম্প্রেশনের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে এবং মোমেন্টাম ক্যালকুলেট করতে পারলে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ স্টিল এরিয়া বের করতে পারবো এএস। সেটা বের করতে পারলে আমরা বিমের যে ডিজাইন আছে সেটা বা ডিটেলিং যেটা আছে সেটাও করতে পারবো। এভাবে আমরা টি-বিম ডিজাইন করতে পারি ডাব্লিউএসডি মেথডে। তো আশা করি যে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ডেফিনেটলি আপনারা জিজ্ঞেস করবেন।
আমরা ক্লাসে ডিসকাস করবো এগুলো। আশা করি যে ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবেন এবং আমি চেষ্টা করব সেগুলো এক্সপ্লেন করতে। সবাইকে ধন্যবাদ।